রিপোর্টটা সবার আগে কারা পাবলিশ করবে? আমরা না? হ্যাঁ, পত্রিকা তো কালকে আসবে, টেলিভিশন তো রাত 10টার সংবাদে, 11টা 12টার সংবাদে যাবে, আমরা সবার আগে পাবলিশ করব, তাই না? আমরা সব জায়গায় সবার আগে নিউজ প্রচার করেও আমাদের একটা আফসোস এবং দুঃখ যে আমাদেরকে বলা হয় আমরা মেইন স্ট্রিমের সাংবাদিক না। দুঃখ লাগে না? দুঃখ লাগে। বড় বড় সাংবাদিকদের টেলিভিশনের বলেন, পত্রিকার বলেন, তাদের বড় বড় সংগঠন আছে, তাদের সংগঠন হুমকি দিলে সরকারকে বেচায়। আর আমার দুঃখ লাগে, আমার একটা মাল্টিমিডিয়ার সাংবাদিক বড় একটা প্রোগ্রামে ঢুকতে পারে না, তাকে বাইরে দাঁড় করে টাকা ছোট পত্রিকা থেকে এসেছো, ঢুকতে পারবে না ভিতরে। এটা তো চলতে পারে না, এটা তো হতে পারে না, তাই না? বড় বড় সাংবাদিকদের সংগঠনে কেউ যদি হুমকি পায় তাহলে তাদের বিরুদ্ধে পাল্টা হুমকি দেওয়া হয়, কেউ মাস্তানি করলে তাদেরকে উল্টা মাস্তানি করে দেখিয়ে দেওয়া হয়। আর আমার মাল্টিমিডিয়ার সাংবাদিকরা প্রতিনিয়ত মার খায়। আমরা কজনের পাশে দাঁড়িয়েছি। আজকে বলছে আলী আসগর ইমন স্টার সাংবাদিক, আলী আসগর ইমন এ যাবৎকালে 14 বার মার খেয়েছে, আমার হাঁটুতে এখনো ব্যান্ডেজ আছে। কই আমার পক্ষে তো কেউ দাঁড়ান নাই আপনারা, তাহলে কি আমরাও কারো পাশে দাঁড়াবো না? উত্তরায় মাল্টিমিডিয়ার এক সাংবাদিককে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দিচ্ছে গত পরশু দিনের ঘটনা আর এক সাংবাদিক। কারণ তার পাওয়ার, সে মেইন স্ট্রিম মিডিয়া একটা পত্রিকায় কাজ করে, আর ওই ছেলেটা অনলাইনে কাজ করে, তাকে একটা মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। এই অরাজকতা আর কত চলবে? আপনারা এগুলো মেনে নেবেন? এটা সুরাহা হওয়া উচিত। আমাদেরকে প্রমাণ করতে হবে আমরাও শক্তিশালী। আমরা অলরেডি প্রমাণ করেছি। আমরা যারা ভালোভাবে নিউজ করতে পারছি, আমাদের একটা রিপোর্টে তছনছ হয়ে যাচ্ছে। আমাদেরকে ওরকম স্ট্রং হতে হবে যেন আমাদের রিপোর্টে আসলে তছনছ হয়ে যায়, ওই মেইন স্ট্রিম যেন কেঁপে যায়। আর সেটার জন্য আমি মনে করি যে হ্যাঁ, একটা সংগঠনের দরকার আছে। কিসের জন্য? যারা নিরপেক্ষ তাদেরও একটা সংগঠন থাকে কথা বলার জন্য, তাই না? সেই সংগঠনে থাকতে হবে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, পরস্পরের প্রতি ভালোবাসা, নিজেদের পরিবার মনে করতে হবে। এবং আমরা যদি আরেকজনের বিপদে এগিয়ে যেতে না পারি, আমি আমার এটিএন বাংলা সাইনবোর্ড নিয়ে আমি একটা বড় প্রোগ্রামে ঢুকলাম, আমার মাল্টিমিডিয়ার 10টা সাংবাদিক ঢুকতে পারলো না, ওদেরকে যদি আমি ঢোকাইতে না পারি তাহলে তো সংগঠন করে লাভ নেই, লাভ আছে? তো সংগঠন যদি করতে হয় প্রপারলি করতে হবে। এখানে প্রত্যেকটা ছেলে মেয়ের অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা ছেলে মেয়ে একদম মেইন স্ট্রিমের সাংবাদিক যাদেরকে বলা হয় তাদের চেয়ে যেন মর্যাদাপূর্ণ হয়। আমার এক ভাই বলে গেল যাতে দেখেন আগামী 5 বছর 8 বছর বাংলাদেশের এই ডিজিটাল সাংবাদিকতা কোন পর্যায়ে যায়, ইনশাআল্লাহ আমরা সেখানে নিয়ে যাব। সেটার জন্য আমাদের যা যা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে, আমাদেরকে কাজ শিখতে হবে। আমাদের অনেকেরই আছে উচ্চারণ ভালো না, লেখা ভালো না। যারা দুর্বল আছে, যারা ভালো করছে তাদের কাছ থেকে শিখতে হবে, এবং যারা ভালো করছে তাদেরকেও দায়িত্ব নিতে হবে অন্যদেরকে শেখানো। তাহলেই একটা সংগঠন হবে, তাই না? তাছাড়া তো সংগঠন হবে না। তো আমি একটু আগে মনে করছিলাম, ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আসলে সংগঠন হলে যদি লোকজন কমে যায়, যে হাসপাতালে আমি যদি ফার্স্ট টাইম আসলাম যে হাসপাতালে এবার সবচেয়ে বেশি লোক হয়েছে, সংগঠন করার পরে যদি লোক কমে যায়, আমরা যদি ইউনিটি ধরে রাখতে না পারি, সবাই যদি উজ্জীবিত হতে না পারি, তাহলে সেই সংগঠন করে কোনো লাভ নেই। বাংলাদেশে অনেক সংগঠনের জন্ম হয়, দুদিন পরে মরে যায়, কেউ দায়িত্ব পালন করে না, রেসপন্সিবিলিটি নেয় না, তাহলে সেই সংগঠন করেও লাভ নাই। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আমার আরো অনেক আফসোস আক্ষেপ ছিল, আজকে পুরোটা বলতে পারলাম না, আরো আছে, আমাদের অনেক রাত হয়ে গেছে। যাই হোক, আমি যেটা প্রত্যাশা করি যে সংগঠন যদি করতে হয় ভালোভাবে করতে হবে। মনে করেন যে মাল্টিমিডিয়া জার্নালিস্ট, আমি তো মনে করি আপনারা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট। আমি আপনাদের মতো মজু সাংবাদিকতা জানি বলেই আজকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা আমার জন্য কতটা গর্বের সেই বিষয়টা শেয়ার করার জন্য আমি নিজে তুলে ছুটে এসেছি আপনাদের সঙ্গে। তাই আপনারা নিজেদেরকে কেউ বলছেন অনেক চ্যালেঞ্জ থাকবে, জার্নালিজম পেশাটাই হচ্ছে চ্যালেঞ্জ। বরঞ্চ এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে নিজেদের একটা প্ল্যাটফর্মে এসে নিজেদেরকে দক্ষ এবং প্রশিক্ষিত করে আপনারা প্রত্যেকে মাল্টিমিডিয়া জার্নালিস্ট, দেখে আমার পেছনে যে আমার বিভিন্ন গণমাধ্যমে কথা বলবো মাল্টিমিডিয়া সাংবাদিক ছিল,
আমি তো মনে করি যে আপনারা হচ্ছেন মাল্টি মিলিয়নিয়ার। তার কারণ হচ্ছে আপনারা একটা কন্টেন্ট, একটা প্যাকেজ কিংবা যে কোনো ধরনের আপনাদের যে বিষয়গুলো আপনারা প্রচার করে থাকেন, এরকম 3টে যদি মিলিয়ন ভিউ হয়ে যায় তাহলেই তো আপনারা মাল্টি মিলিয়নিয়ার হয়ে যায়। এবং আমি মনে করি আপনাদের প্রত্যেকেরই এ ধরনের কন্টেন্ট আছে যেগুলো মাল্টি মিলিয়নিয়ার হয়ে গেছে। তো আপনারা কেন এখন নিজেদেরকে মেইন স্ট্রিম, আমি যেহেতু মেইন স্ট্রিম সাংবাদিকতা যেমন করে করছি তেমনি মজুর সাংবাদিকতাও করছি। আপনারা আজ থেকে 10 বছর আগে গণমাধ্যমে কিংবা যে সমস্ত ম্যাগাজিনে মজুর সাংবাদিকতায় প্রথম যে কয়েকজন মানুষের ছবি দেখেছেন তার মধ্যে এই অধমের একটি সুযোগ হয়েছে। তার কারণে আমি ছুটে এসেছি এই কথাটি বলার জন্য। আমি যদি মেইন স্ট্রিমে কাজ করতে গিয়ে আপনি একটু কল্পনা করেন, আমি কিছুদিন আগে, জাস্ট 1 সপ্তাহ আগে, ইউরোপের শক্তিশালী 3টা দেশ, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এই 3টা দেশে কাজ করেছি একমাত্র মজুর সাংবাদিকতা জানি বলে। আমি মেইন স্ট্রিমে কাজ করলে আমাকে কখনোই আমার অফিস এভাবে আমাকে সাপোর্ট দিত না, আমাকে বেছে নিত না। আমি আবারও বলছি, আপনাদের প্রত্যেকের মধ্যে এই কোয়ালিটি ডেভেলপ করেন। আমার মঞ্চের এই পাশে দেখে বলছি যে 5 থেকে 10 বছর না, 5 থেকে 10 মাসের মধ্যেই আপনাদের পক্ষে সম্ভব এভাবে আন্তর্জাতিক পর্যায়ে মজুর সাংবাদিকতা কাজ করার। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এবং আপনারা প্রত্যেকে আন্তর্জাতিক পর্যায়ে যতগুলো কাজ হচ্ছে, আমি একবার এই স্ক্রিনে কাজ করতে পারি না, প্রত্যেকটা কাজই করেছি আমি মজুর সাংবাদিকতার যে টেকনিক, টুলস, এগুলো ব্যবহার করি। এবং আপনাদের পক্ষেই সম্ভব আলপস পর্বতের পাদদেশে যেমন কাজ করা, তেমনি প্যারিসের যে লুভর মিউজিয়াম সেখানে কাজ করা, কিংবা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো কনফারেন্সে কাজ করা, মিউনিক সিকিউরিটি কনফারেন্সে কাজ করা। এগুলো শুধু স্বপ্ন নয়, আমি কাজগুলো সম্প্রতি করে এসেছি বলেই আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আপনাদের মধ্যে কোনো যাতে বিভাজন না থাকে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে দক্ষ প্রশিক্ষিত হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম গড়ে তুলুন। ধন্যবাদ। এখন আজ থেকে আরো অনেকদিন আগে অলরেডি মাল্টিমিডিয়া এবং অনলাইন মেইন স্ট্রিমে কাজ করছে। কারণ ভাইরা বলছে কিন্তু যে আমরা এখানে মিনিট সেকেন্ড হিসেব করি এবং কে কার কত আগে দিতে পারে সেই প্রতিযোগিতা চলে। টেলিভিশন বা পত্রিকার জন্য কিন্তু আমরা অপেক্ষা করি না। এবং আমি মনে করি যে আজকে আমাদের এখানকার সবচাইতে মাঠের যে লড়াকু যোদ্ধা তারাই হচ্ছে আপনারা। এটা আমি বিশ্বাস করি, এটা মনে প্রাণে বিশ্বাস করি। এবং আপনাদের জন্য একটি সুখবর দিতে চাই, শেয়ার করতে চাই একটি বিষয় যে আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের একটি অর্গানাইজেশন হয়েছে, অনলাইন এডিটর্স অ্যালায়েন্স। অর্থাৎ আমাদের দুঃখ কষ্ট শেয়ার করার একটা জায়গা হয়েছে। এই যে মানে একটা অ্যালায়েন্স হচ্ছে, এটাতে মূলত যারা অনলাইন এবং মাল্টিমিডিয়া হেড তারাই এই সংগঠনের সদস্য। আমরা জানি যে বাংলাদেশে অনেক দুঃখ দুর্দশার দেখার শোনার অনেক সংগঠন আছে, কিন্তু অনলাইন এডিটর্স অ্যালায়েন্সটা শুধুমাত্র অনলাইন এবং মাল্টিমিডিয়া সাংবাদিকদের দাবি আদায়ের জন্য এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাইরা, আমরা আপনাদেরকে বলতে চাই যে কিছুদিন আগে আমরা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে দেখা করেছিলাম। তাকে আমরা আমাদের যে দাবি দেওয়ার অনেক বিষয়গুলো তুলে ধরেছি। তার মধ্যে দেখেন যে আমরা আমাদের কোনো অর্গানোগ্রাম নাই, আমরা আসলে কি কোন পজিশনে চাকরি করব সেই ফিক্সড কোনো নীতিমালা নাই। আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলেছি। আমাদের এখানে অনেকেই আছেন খুবই ভালো করছেন, আবার অনেকেই আছেন শুদ্ধ উচ্চারণ, স্ক্রিপ্ট লেখা, ভয়েস দেওয়া, অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। এই যে আমাদের ভাইদেরকে আরো ডেভেলপমেন্ট করার জন্য এবং আমরা কিভাবে নিজেদেরকে আরো শানিত করতে পারবো সেটার জন্য আমাদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করতে চাই। আপনাদের এখানে অনেকেই আছেন এবং আমরা নিজেরা সব যে আমরা পত্রিকায় কাজ করি, পত্রিকায় মেইন স্ট্রিমে কাজ করি, অথচ আমরা ওয়েস্ট বোর্ডের আন্ডারে না। এটা কেমন কথা? এটা কোন ধরনের দ্বিচারিতা? আমরা এগুলোর বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে এসেছি। এবং আমরা আমাদের যেহেতু একটা নতুন সংগঠন, 12/12/2024 আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে। আমরা খুব শীঘ্রই আমরা অনেক বড় করে একটা ইনোগ্রেশন করব। আপনারা অবশ্যই থাকবেন, দাওয়াত পাবেন এবং সেই ইনোগ্রেশনের পরেই আমরা আমাদের কার্যক্রম
যেখানে যেখানে যা যা করা দরকার, এবং সবগুলোই হচ্ছে আপনাদেরই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকবে। আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদেরকে উপদেশ দিবেন, বলবেন, বিভিন্ন দুঃখ কষ্ট শেয়ার করবেন, এবং আপনাদের জন্য যেখানে যাওয়া দরকার, যে জায়গায় ঝাঁপিয়ে পড়া দরকার, আমরা সেই জায়গাতেই যাব। প্রিয় ভাইরা, আমি কথা দীর্ঘ করবো না, শেষ কথা একটি বলতে চাই। আমার একটু অভিজ্ঞতা আছে আপনাদের এই সংগঠন নিয়ে, কারণ বিভিন্ন সময় অনেক বিভক্তি আছে আপনাদের মধ্যে। আমি অনুরোধ করবো এই বিভক্তিগুলো ঠিক করে ফেলেন। দেখেন, দিন শেষে আমরা সবাই মানুষ, একজন আর একজনের ভাই। আপনি আজকে বিপদে পড়েছেন, আর একজন আপনার ভাই, একজন মাল্টিমিডিয়া রিপোর্টার, সে বিপদে পড়বে, আপনি হাসবেন, এটা পারবেন না, আপনি মানুষ হিসেবে পারবেন না। এই কারণে আমাদেরকে এক থাকতে হবে, যে কোনো মূল্যে এক থাকতে হবে। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ভাইরা বলছে, আজকে ভাই বলছে, ইমরান ভাই বলছে যে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই এক থাকার বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনারা মার খান, আপনারা সবার আগে যান, দৌড়ান, কি পরিমাণ যুদ্ধ করতে হয় সেটা আমি ভালো করে জানি। আমি অনলাইন মাল্টিমিডিয়া দিয়েই শুরু করছি আমার বলা যায় যে সাংবাদিকতা। তো কি পরিমাণ দুঃখ কষ্ট করে মানে পার করেন আপনারা, এবং কি পরিমাণ আপনারা ত্যাগ করেন, এটা আমি জানি, খুব ভালো করে জানি। তো সেই জায়গা থেকে আপনারা যেন আর অবহেলিত এবং নিপীড়িত না হন, সেই জায়গা থেকে আমরা সবাই আপনাদের পাশে আছি। অনলাইন এডিটরস অ্যালায়েন্স আপনাদের পাশে আছে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আপনারা যারা মাল্টিমিডিয়াতে কাজ করেন, আমাদের কাছে মনে হয় যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে যে নতুন একটি সংযোজন, যে সংযোজনটি একই সাথে যেমন খুব দ্রুত বিস্তৃত হচ্ছে, আবার অন্যদিকে হচ্ছে যে এটা আপনাদের জন্য হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তার কারণটা হচ্ছে যখন টেলিভিশন বা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে কথা বলবেন কোন একটি প্রাতিষ্ঠানিক গণমাধ্যমের হয়ে, তখন কিন্তু মানুষ কিন্তু আপনার কাছ থেকে যেটা উচ্চারণের কথা বললো যে সুধিচনের যে ভাষাটা আছে, সেই ভাষাটা আসলে শুনতে চায়। সো এইটা প্রতিনিয়ত একটা চর্চার বিষয়। আমরা সাধারণত বলি হচ্ছে কানকে শিক্ষিত করাটা হচ্ছে বড় কাজ। তবে এখানে খুব বেশি কিছু বলবো না। আপনারা যদি মনে করেন, আপনারা জানেন যে আমাদের নিউজ প্রেজেন্টারদের একটি সংগঠন আছে, নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অফ বাংলাদেশ, বেসরকারি টেলিভিশন এবং রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন। আপনারা যদি মনে করেন যে আপনাদের দক্ষতা উন্নয়নের জন্য, আমি সেই সংগঠনে এখন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, আপনারা যদি মনে করেন যে এনবি এর সাথে এই মাল্টিমিডিয়া যে সংগঠনটি দাঁড়িয়েছে, জয়েন্ট ভেঞ্চার স্কিলস ডেভেলপমেন্টের জন্য যদি আমরা একসাথে কোনো কাজ করার সুযোগ থাকে, আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা সবসময় হচ্ছে আপনাদের পাশে দাঁড়াবো। এটা একটা কমিটমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনসের দায়িত্বে আছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আইএসইউ। আপনারা যদি মনে করেন যে আপনারা যারা সদস্যরা আছেন, আমরা চেষ্টা করি যে এই মাল্টিমিডিয়া জার্নালিস্টদের যে কোনো প্রোগ্রামে, আপনাদের খেলাধুলা থেকে শুরু করে সব প্রোগ্রামে আপনাদের সাথে কোনো না কোনো ভাবে থাকার জন্য। কিন্তু আপনাদের কিছুটাকে খেলা হয়েছিল, তখন আমাদের চেষ্টা ছিল আপনাদের সাথে থাকার জন্য। আপনারা যদি মনে করেন যে আপনাদের এবং আপনাদের পরিবারের সদস্যদের গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্সের জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পরিবারের কোনো কর্পোরেশন দরকার, একটা এমওইউর মাধ্যমে আমরা মাল্টিমিডিয়া জার্নালিস্টদের জন্য আলাদা একটা ওয়েভার ফ্যাসিলিটিস দিয়ে আমরা চাই আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে হচ্ছে যুক্ত হওয়ার একটা সুযোগ হচ্ছে যে আমরা করে দিতে চাই, এবং সেই সুযোগটা করে দিতে চাই বলে ভুল হবে। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের হবে, কারণ দেশের আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেই দায়িত্বের জায়গা থেকে যদি আপনারা মনে করেন যে আমাদের সাথে যুক্ত হতে পারবেন, সেটা সম্ভব। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আপনারা জানেন যে দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকরণ প্রতিষ্ঠান, স্ট্যান্ডার্ড গ্রুপের বিশ্ববিদ্যালয়। সো পড়াশোনার স্ট্যান্ডার্ড আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা রাখার চেষ্টা করছি। আপনাদের সবার জন্য শুভকামনা। একটা কৌশল বলেই শেষ করতে চাই, আমাদের সবাইকে কথা বলতে হয়, এবং মাল্টিমিডিয়া জার্নালিস্টদেরকে এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা হচ্ছে মোকাবেলা করতে হয়। সেটা হচ্ছে আপনারা যখন কোনো লাইভ থাকবে, এটা আবার একটা কৌশল আমি ফলো করি। আজকে আমি প্রায় 13-14 বছর নিউজ প্রেজেন্টেশনে আছে। আজাদে আমার বড় ভাই এখানে বসে আছে, টেন নিউজ আমরা একসাথে ভাইয়ের সাথে কাজ করেছি। সেটি হচ্ছে যখন কথা বলি, তখন আপনার যদি কলমটা জাস্ট যেদিন আপনাদের প্রেজেন্টেশন থাকবে বা ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে, কলমটা কামড় দিয়ে ধরে যদি টানা 1 মিনিট বা 1.5 মিনিট যে কোনো একটা স্ক্রিপ্ট পড়েন, বা আপনি নিজে থেকে কথা বলেন, পরে 2 থেকে 3 ঘন্টা কথা বললেও মনে হবে না যে আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা কথা বলেছেন, মনে হবে যে 1-2 মিনিট কথা। জাস্ট কলমটা এভাবে
জাস্ট আমি যখন নর্মালি কথা বলছি, আমার নাম রাইসুল, আমি এটা সেটা। আমার নাম রাইসুল, আমি আপনাদের সাথে আজকে কথা বলতে এসেছি। আমি ডিজিটাল হচ্ছে কাজ করি। 1 মিনিট কথা বলার পরে যখন আপনি এটা দেখেন যে যখন লাইভে দাঁড়াবেন আপনার মুখের জড়তা হচ্ছে কাজ করবে না, এটাকে আমরা বলি হচ্ছে কমান্ডো এক্সারসাইজ। সো মাল্টিমিডিয়া জার্নালিস্টরা যদি এই কৌশলটা ফলো করে, ঠোঁট, চোয়াল এবং জিভের ব্যায়াম, 3টা কাজ একসাথে হয়ে যাবে। এবং আমার ভালো লাগে যে আমার দক্ষ নিউজ প্রেজেন্টেশন একাডেমি প্রায় 300-র উপরে যখন ছেলেমেয়েরা খবর পড়ে এবং মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছে, সেটা অত্যন্ত ভালো লাগে। তাই আপনাদের সবার জন্য শুভকামনা। এনবিএ আপনাদের স্কিলস ডেভেলপমেন্টের জন্য আপনারা আমন্ত্রণ জানান, আমরা অবশ্যই আপনাদের সাথে একসাথে কাজ করব। তখন স্যাররা আমাদেরকে বলতো যে তোমাদের মধ্যে চাকরি করতে চাও কতজন, দেখা গেল প্রায় 80% হাত বলতো, ব্যবসা করতে চাও কতজন, 20% হাত বলতো। তখন স্যাররা আমাদের বলতো যে সেই কোশ্চেনটা আমরা যদি গ্রুপে জিজ্ঞেস করি, ব্যবসা করতে চাই 80% লোক আর চাকরি করতে চাই 20% লোক। এটা এই জন্য বললাম যে আমরা সবাই মাল্টিমিডিয়া জার্নালিস্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, বড় বড় সাংবাদিক, কিন্তু তার পাশাপাশি আমাদের উচিত নিজেরা প্রতিষ্ঠিত হওয়া। নিজেরা প্রতিষ্ঠিত হওয়া কিভাবে? এক্সাম্পল দিচ্ছি, আমার পাশে এক্সাম্পল আজগর ভাই বসে আছে। আজগর ভাইকে মানুষ কিভাবে চেনে? এটিএম বাংলার আজগর ভাই না, ওরা আমার মনে হয় এটিএম বাংলা জিজ্ঞেস বলে তুমি যে স্টার সাংবাদিক আছে আজগর, উনি কিন্তু এটিএম বাংলাতে কাজ করে, বিষয়টা এরকম। তো আমাদের সেই রকম স্টার সাংবাদিক হতে হবে। আমার একটা প্রতিষ্ঠান ছেড়ে আমি ওই প্রতিষ্ঠানে সেটা হতে না হয়। আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনেকে আমরা তো অনেকে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, বড় বড় ডেজিগনেশন ওয়ালা, কিন্তু অনেক আছে যারা তেমন চেনে না, তারা মোবাইল দিয়ে কাজ করে, অত বড় প্রতিষ্ঠানও না, কিন্তু তার মাসিক ইনকাম থেকে 5 লাখ টাকা আমি জানি। আমরা ব্যাপক কত পাই? সর্বোচ্চ 50-60, এখানে আছে 3 থেকে 5 লাখ টাকা ইনকাম করে এরকম। সো আমি সময় বেশি নিচ্ছি, সরি 1 মিনিট সময় নেব। কয়েকদিন আগে সময় টিভি সাউদের সুমন ভাই একটা ইন্টারভিউ দিচ্ছিলাম। উনি বললো যে উনি যখন কন্টেন্ট বানানো শুরু করলো তখন অফিসে একটা ব্যানার লাগিয়ে দিল যে এই প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের কন্টেন্ট বানানো নিষেধ। যদিও উনি বলেছে উনি অফিসের সময় কাজ করে না, উনি অফিসের বাইরে যে সময় সেই সময় কাজ করে, তারপরও তাকে কন্টেন্ট বানানো নিষেধ করেছিল। আমি আবারও বলছি যে নিজেরা কিছু করতে হবে, নিজেরা প্রতিষ্ঠিত হতে হবে। তার মানে এটা না যে অ্যাসাইনমেন্ট থেকে আমি 2টা মোবাইল ইউজ করলাম। 2টা মোবাইল মানে বুঝুন তো, একটা নিজের জন্য, একটা অফিসের জন্য না। আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করলাম অর্ধেক নিজের পেজে, অর্ধেক অফিসে না। হইতে হবে আমাদের সুমন ভাইয়ের মতো, হয়তো আজকের ভাইয়ের মতো। থ্যাংক ইউ। আসছি আমাদের শুভ খানের সাথে যোগাযোগ করে, ওকে বললাম আমি প্রোগ্রামে যাবো। ও বললো যে ভাই আসেন, রেজিস্ট্রেশন করা লাগবে না। চিন্তা করলাম রেজিস্ট্রেশন ছাড়া একবেলা খেতে পারবো, খাওয়ার লোভে আসছি। আর 2 নম্বর লক্ষ্য হচ্ছে আপনারা যারা মাল্টিমিডিয়া সাংবাদিক, আপনারা হচ্ছে সাংবাদিক জগতে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন সাংবাদিক। যে কোনো ঘটনা যেখানেই ঘটুক আপনারা আপনাদের মোবাইল ক্যামেরা বা যে কোনো ক্যামেরা দিয়ে সাথে সাথে অনলাইন করে দেন, মানুষের দৌড়ায় চলতে দেন। আমরা অফিসে বসে টেলিভিশন বা মোবাইলের সামনে দেখতে পারি। সেই সকল দ্রুত গতি সম্পন্ন সাংবাদিকদেরকে দেখার লোভে ছেড়েছি। আপনাদের সবার প্রতি অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইল। আপনারা যারা আমরা বিশেষ করে মিডিয়া রিলেটেড কাজ করি, আমাদের সংস্থান বললো যে আমরা মিডিয়ার মানুষ, সাংবাদিকতার সাথে জড়িত না, কিন্তু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হলেও আমার ফেসবুকে সর্বশেষ লেখা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। তার আগে লেখা আছে একজন কলামিস্ট, অভিনেতা, নাট্যকার। আমি মিডিয়ার মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনাদের আগামী দিনে পথ চলার সাথে থাকবো ইনশাআল্লাহ, সাথে আছি, পাশে আছি। ভবিষ্যতে তা পাইলে পারবো, না পাইলে পারবো। এবং আপনাদের নতুন যে সংগঠন যদি আত্মপ্রকাশ করে, কখনো যদি আমাকে লাগে বা প্রয়োজন মনে হয়, আমি আপনাদের সাথে সর্বাত্মকভাবে থাকবো। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের এই আয়োজনটা গত 3 বছর ধরে আমরা করে আসছি। আমাদের কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকবৃন্দ সংগঠন না, আমরা সবাই মিলে এই আয়োজনটা আমরা করে আসছি। এবং আমরা কিন্তু
করেছেন আমাদের এই আয়োজনটা আসলে সফল করার জন্য, এবং সেই সাথে যারা আমাদের সামনে যারা আছেন তাদের সবার কিন্তু সহযোগিতায় আমাদের এই আয়োজক আসলে সবাই আয়োজক আমরা এখানে এটা বললে আসলে ভুল হবে। আমরা যারা আছে সামনে সবাই কিন্তু আমাদের এই আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের আয়োজক আমরা সবাই। তো আসলে আগামী দিনেও আমাদের যে এই ধরনের কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। আমরা কিন্তু কোনো প্রকার সংগঠন বা কোনো প্ল্যাটফর্মের বাহিরে গিয়ে সবাই মিলে এই আয়োজনটা করেছি, এবং আগামীতেও এই আয়োজন আমাদের অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। এই সেক্টরটা অনেক দূর নিয়ে যেতে পারি সেই আশা রাখি এবং দোয়া চাই। আমার আর কিছু বলার নেই। আমরা যেন সবাই সর্বক্ষেত্রে সব সেক্টরে এভাবেই এক হয়ে থাকতে পারি। আসসালামু আলাইকুম। জায়গায় হোক, আমি মনে করি আজকের যে মানে সাংবাদিকদের আয়োজনে আজকের যে ভাষাটা এইটি আড্ডার মাধ্যমে আমি মনে করি আমাদের যে একটা কমিউনিটি গড়ে উঠছে, নিজেদের মধ্যে আত্মসম্পর্ক বা যোগাযোগ সেটি বেড়ে উঠবে, একে অপরকে জানার অনেক বেশি সুযোগ হবে, যেটির মাধ্যমে আমি যেটি শুরুতে বলেছিলাম একটা কমিউনিটি থাকলে যেখানে একে অপরের সহযোগিতা আসতে পারে। আমরা বিশেষ করে আন্দোলনের মাঠে দেখেছি যে আমার সামনে হয়তো একজন পুলিশের টিয়ারশেল খেয়েছে, সে আমার পরিচিত না, আমি তাকে হয়তো ভাবে দেখছি না, কিংবা আমার পরিচিত মুখ না, আমি হচ্ছে হয়তো বহিরাগত মুখ, কিংবা আমি তার জন্য যেভাবে এগিয়ে আসার কথা সেভাবে কিন্তু এগিয়ে আসতে পারি না। তো এই যে মানে আমরা ঢাকা শহরে অনেকেই কাজ করি, আমাদের নানান চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়, এর মধ্যেও যেই আমাদের মধ্যে যদি কমিউনিটি থাকে তাহলে আমরা যে কোনো কাজ আমরা খুব দ্রুত করতে পারবো। আমাদের চ্যালেঞ্জের মধ্যে যে চ্যালেঞ্জটা আমরা প্রায় সময় দেখে থাকি যে সাংবাদিকেরা কারণ কারণে মার খায়, এটা খুব কমন। এটা হয়তো অনেকের কাছে আজকে আমি জানি না এই শব্দ উচ্চারণ করে এটা ঠিক হচ্ছে কিনা, তবে এটা কিন্তু বাস্তব যে মার খাওয়ার পর সেখানে কি হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে পুলিশ অযথাই শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করতে গিয়ে কিংবা যারা আন্দোলন করছে তাদেরকে দমন করতে গিয়ে সাংবাদিকদের রেলপেটারে মারছে। এখন সেখানে দুজন দাঁড়িয়ে যে কথা বলবো আমরা লাউনি পুলিশকে ভাই কেন আপনি এখানে এদেরকে সাংবাদিকের গায়ে হাত তুললেন, সেটি কিন্তু আমরা বলতে পারি না। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের মধ্যে দক্ষ কোনো কমিউনিটি, আমরা সেই কমিউনিটি পাচ্ছি না, যার ফলে আমরা আমাদের ভয়েস রেজ করতে পারছি না। মানে আমরা যে একটা জোর গলায় বলবো যে সাংবাদিককে কেন মারা হলো, কেন এটার বিরুদ্ধে যে শক্ত প্রতিবাদ দরকার, সেটি কিন্তু আমরা করতে পারছি না। ফলে বিশেষ করে আমাদের এই ডিজিটাল বা মাল্টিমিডিয়া সেকশনটা পুরো একটা অজবর অবস্থা। তো সিনিয়র যারা এই ধরনের আয়োজন করছেন, আমি মনে করি সবসময় যদি এই ধরনের আয়োজন থাকে তাহলে আমরা আবারও একসাথে হবো, একে অন্যকে জানবো এবং আমাদের মধ্যে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে উঠবে, যেটি আমাদের ক্যারিয়ার থেকে শুরু করে আমাদের এই সাংবাদিকতা লাইফকে আরো মানে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে বিশ্বাস করি। আজকের আয়োজনে যারা সম্পৃক্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স। আমি দৈনিক জনপদ, দৈনিক কালবেলা, রেডিও টুডে, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছিলাম। বর্তমানে আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বাংলা পড়াই এবং সেখানে অ্যাডমিশন দেখি। আমার একটা নিউজ পোর্টাল আছে travelpost24.com। আমি ঘুরতে পছন্দ করি, শুক্রবার এবং শনিবারে ঘুরি, ভিডিও করি এবং মানুষকে দেখাই দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। তো আমরা আজকের হাঁস পার্টি মাল্টিমিডিয়া জার্নালিজম এদের এই অনুষ্ঠানের আয়োজনটা খুবই ভালো লাগছে। আমি এখানে কিছু স্টার দেখতে পাচ্ছি, বিশেষ করে হচ্ছে আসগর আলী ইমন ভাই, ওনার ভিডিও আমি প্রায় দেখি। উনি যেইভাবে উপস্থিত ক্ষেত্রে মানুষকে দুর্নীতি প্রতিরোধে কাজ করেন এবং যানজট নিয়ে বিভিন্ন বিষয়ে কাজ করেন, এবং পাশে আরেকজন ভাই আছে এবং রাহাত রনি, উনি ক্রিকেট নিয়ে কাজ করে এবং অনেকেই রয়েছেন। তো আজকে হাঁস খাবো এবং সবার সাথে পরিচিত হওয়ার জন্যই আসছি। যদিও আমি স্কুলে আছি, আপনাদের অনেকেরই ছেলে মেয়ে রয়েছে, অনেকের পরে আমি জানি এবং তাদেরকে আপনাদের যদি ছেলে সন্তান থাকে, যেহেতু উইলস লিটল একটি ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ ভার্সন বাংলা মিডিয়াম রয়েছে, আপনাদের সন্তানদের জন্য আমি আছি ওখানে। এবং বারবার মনে পড়ে যে আপনাদের সাথে সবসময় ঘুরি, হয়তো সেভাবে ঘুরতে পারি না, ট্রাভেল পোস্টের মাধ্যমে মাঝে মধ্যে দেখা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আইছেন আর ভবিষ্যতে যারা আইছেন তারা থাকবেন আমাদের লগে। আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি নুরুল ইসলাম খান, আমি কাজ করতেছি বাংলাদেশ টাইমসে। নুরুজ্জামান।
জনকণ্ঠতে কাজ করি, জনকণ্ঠের মাল্টিমিডিয়া হেড হিসেবে বর্তমানে রয়েছি। তো আমি আসলে আমার বড় ভাইরা যারা যারা এই জায়গায় রয়েছেন, আমার সহকর্মী, তারা আসলে বিভিন্ন প্রতিভার অধিকারী, কিন্তু আমি আসলে এত কোনো প্রতিভা নাই। তো দু একটা জিনিস বলবো যে আমার যে সহকর্মী বাংলাদেশ টাইমসের ভাই, সে শুনে একটা কথা বলছেন যে কিছুদিন আগে ঢাকা ভার্সিটিতে যখন ঝামেলা হয় কিন্তু অনেক সমস্যা ফেস করছেন এবং মারধরের শিকার হয়েছে। ঠিক আমি চাচ্ছি যে এরকম ঝামেলা যখন হয়, আমাদের যে মাল্টিমিডিয়া যারা কাজ করি তারা যাতে আমরা মানে সবসময় একসাথে থাকি এবং এরকম ঝামেলা আমরা প্রতিহত করতে পারি এবং আমাদের যে ইউনিটিটা সেটা যাতে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে পারে, এরকম একটা আসলে চিন্তাভাবনা। তো আমাদের যারা সিনিয়র ভাইরা রয়েছেন, আশা করি সিনিয়র ভাইরা এই জিনিসটা একটু নজরে নিয়ে আসবেন, যাতে আমরা একটা ইউনিটির ভিতরে আমরা আসলে থাকতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।